সংস্কারে সরকারকে বিএনপির সহযোগিতার আশ্বাস, দলীয় ফোরামের সিদ্ধান্ত জানাতে ঐকমত্য কমিশনে নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি, নিবন্ধনের সময়সীমা 90 দিন বাড়ানো সহ ভোট নিয়ে আলোচনা। তদন্তে শেখ হাসিনা ও জিয়াউল হাসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ তথ্য প্রমাণ, ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় বৈষম্য বিরোধী 5 নেতা সহ 8 জনের নামে মামলা, ছাত্রদল করায় খুন দাবি সভাপতি। হত্যা নয়, অসুস্থতার কারণেই দিনাজপুরে ভবেশ রায়ের মৃত্যু, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ, হচ্ছে ময়নাতদন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। সংস্কার প্রশ্নে সহযোগিতা করবে বিএনপি, আর দলীয় ফোরামের সিদ্ধান্ত আজ ঐকমত্য কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলজি হলে কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসেন তারা। বৃহস্পতিবার সংবিধান সংস্কারের 76 প্রস্তাবের 25টিতে দ্বিমত জানিয়েছিল বিএনপি, আংশিক মতৈক্য হয়েছিল আরও 25টিতে। আর আবারও সে বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। সংবিধান ছাড়াও বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার ইস্যুতেও। আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত নিতে আবারও বিএনপির সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফায় এই বৈঠকে প্রথম দফায় যে বিষয়গুলো দ্বিমত ছিল বা আংশিক মতৈক্য ছিল সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হয়েছে, তো আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আসলে যে বৈঠক চলছিল ঐকমত্য কমিশনের সাথে বিএনপির যে বৈঠক চলছিল তার একটি মধ্যবর্তী বিরতি নিয়েছে বৈঠক থেকে। এখন যে আলোচনা এতক্ষণ পর্যন্ত হচ্ছিল ঐকমত্য কমিশনের সাথে বিএনপির, সে ব্যাপারেই আসলে কতটুকু আলোচনা হলো এবং কি কি বিষয়ে আলোচনা হলো সেটা জানাতে একত্রিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান। সেটারই প্রস্তুতি চলছে যে আসলে কি আলোচনা হলো এতক্ষণে ঐকমত্য কমিশনের সাথে। যে বিষয় নিয়ে আলোচনার কথা হচ্ছিল যে নির্বাহী সংস্কার, সংবিধান সংস্কার, মানে রাষ্ট্রের মূল যে নীতি প্রণয়নের জায়গাগুলো, সেই বিষয়ে আসলে কতদূর আলোচনা হলো বা কোন পরিস্থিতি হলো, আমরা সেই পরিস্থিতিটাই এখন জানবো ইয়ার কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি। বন্ধ করেন, ঠিক আছে, তোমরা শোনো। আচ্ছা, সেটা আপনি যা বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা করছি, আলোচনা অব্যাহত আছে, মোটামুটি ভালো এগুচ্ছে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে
এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। আমি খুব জরুরি, আপনারা জানেন যে আজকে আব্দুল্লাহ নোমান সাহেব আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনার একটা স্মরণ সভা, ওখানে যাওয়া লাগতেছে আমার, মহাসচিব সাহেব থাকবেন। তো আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব উনি আছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি আপনাদের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন গত বৃহস্পতিবার আমরা সারাদিন আলোচনা করে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিলাম। সংবিধানের সংস্কার কমিশনের যে রিপোর্ট, তার আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইনসভা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনাগুলোতে যে যে বিষয়ে কোন কোন জায়গায় আমরা একমত হতে পেরেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে জানাতে পারবো, যেগুলো আমরা উভয় পক্ষে আলোচনা করে আমরা একমত হয়েছিলাম এবং দলীয় ফোরামে আলোচনা শেষে সেটা আজকে জানানোর কথা ছিল, জানিয়েছি। আজকে আবার আইনসভার পরও নির্বাহী বিভাগ সম্পর্কে সবচেয়ে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এখন মধ্যাহ্নভোজের পরে বাকি আলোচনা আবার হবে। সেই সময় আমরা নির্বাহী বিভাগ বাদেও আমরা বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারবো এবং বিচার বিভাগের সাথে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট আছে সেটা আমরা একসঙ্গে মিলিয়ে আলোচনা করতে পারবো এবং তারপরে সময় হলে আমরা নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট, যেটা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিটির, তার রিপোর্টের উপর আলোচনা করতে পারবো বলে মনে হয়। এরপরে দুদক এবং প্রশাসন, সেখানে বেশি তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অমিল নেই, সেগুলো আমরা জানাতে পারবো। চেষ্টা করব আজকে যাতে আমরা আলাপ আলোচনা শেষ করতে পারি। তা আপনাদেরকে জানাতে চাই যে সংবিধানের প্রস্তাবনায়, প্রিয়াম্বল নামে যেটা সবাই বেশি চেন, সেই জায়গায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝাই সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটার সাথে সাথে আমরা একমত নই। ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে, আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা, সেটা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত। এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধনের পরবর্তীতে সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত নয়, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়। এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওইভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। আর এরপরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি। এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল, যেহেতু ধর্মনিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব, সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান। যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায়। যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি দ্বিতীয় দফা আলোচনা হয়েছে, সেই আলোচনার বিষয়ে জানাচ্ছিলেন সালেউদ্দিন আহমেদ। পরবর্তী খবরে যাচ্ছি। নিবন্ধনের সময়সীমা 90 দিন বাড়ানো সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। বেলা 12:30টায় বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইসিতে লিখিত আবেদন করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন দল এনসিপি। আজকের বৈঠকে এই বিষয়টি ছাড়াও নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে হতে পারে আলোচনা। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আলোচনা কি এখনো চলছে কিনা, কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানতে পেরেছেন? 1.5 ঘন্টার বেশি আলোচনা ধরে চলছে এবং আমরা জানতে পারছি যে অল্প কিছুক্ষণ, অর্থাৎ 2-1 মিনিটের মধ্যেই আলোচনা শেষ হবে এবং আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে এনসিপির যারা এসেছেন এবং ধারণা করছি যে এরপরে হয়তো বা প্রধান নির্বাচন কমিশনার তিনি ব্রিফ করবেন। তবে এই ফাঁকে বলে রাখি, এর আগেও আমরা বলেছি যে নিবন্ধনের যে সময়সীমা, সেই সময়সীমা বাড়ানোর জন্যই মূলত তারা এসেছেন। আপনি নিশ্চয় জানেন যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তির যে সময়কাল সেটি আজকেই শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার তারা লিখিতভাবে জানিয়েছিল এনসিপির সময় বৃদ্ধির জন্য। আজকে তারা সরাসরি এসেছেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তারা মিটিং করছেন এবং একই সঙ্গে একটা বিষয় সেটি হচ্ছে যে সময়সীমা বৃদ্ধি হবে কিনা বা বাড়বে কিনা সেটি কিন্তু আরও 5টার দিকে হয়তো আমরা জানতে পারবো। তবে এইটুকু বলে রাখি যে বেশ কিছু রাজনৈতিক দল, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধনের যে সময়সীমা সেটি বৃদ্ধির জন্য আবেদন করেছে এবং একই সঙ্গে মোটামুটি 10টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। সব মিলে যদি বলা যেতে পারে যে নিবন্ধনের যে সময়সীমা বাড়বে কিনা সেটি আসলে কিছুক্ষণ পর জানা যাবে। তবে এনসিপি রাজনৈতিকভাবে দল গঠন করার পর এই প্রথম তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কিংবা নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করছে এবং একই সঙ্গে নির্বাচনের যে আইন থেকে শুরু করে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং 1.5 ঘন্টার বেশি, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে কিন্তু এই মিটিং চলছে এবং আমরা জানতে পারছি যে অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 2-1 মিনিটের মধ্যে ব্রিফিংটি শুরু হবে। তখন হয়তো আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এনসিপির সঙ্গে ইসির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত সংস্থা গুমের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে সকাল 10টা থেকে পৌনে 11টা পর্যন্ত পর্যায়ক্রমে জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে আনা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল হাজিরার জন্য ও তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ঠিক করেন 18 ফেব্রুয়ারি। আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ডক্টর দীপু মনিকে। ট্রাইব্যুনালে আনা হয় সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টাকেও। এছাড়াও ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। Pure and simple, widespread and systematic attack on civilian population. সেই কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি।
বিচারকদের দুর্নীতিতে না জড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগের নানান সীমাবদ্ধতা থাকলেও এর মধ্যেই সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বানও তার। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, বিগত সরকারের সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাজনৈতিক প্রভাব থাকলেও এখন একে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়। এছাড়া কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদও দেন তিনি। এর আগে এ প্রশ্নে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয় বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এই আইনগত সংস্কার বা নীতিগত সংস্কার এগুলো কোনো কিছুই মিন করে না যদি প্রায়োগিক ক্ষেত্রে তোমরা এটার অ্যাডভান্টেজ নিয়ে মানুষকে প্রতিকার না দাও। তোমরা যদি চাও তোমার প্রতিদিন তোমার 2-3টা ভালো কাজ করার স্কোপ তোমার বিচার অঙ্গনে তোমার মধ্যে থাকবে। এই আনন্দটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং প্রত্যাশা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জুলাই গণহত্যার বিচার নিয়ে ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এ বিষয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ট্রাইব্যুনাল চত্বরে আছে জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা দেখেছি চিফ প্রসিকিউটর সব বিষয় নিয়েই সম্মেলন করেছেন, ব্রিফিং করেছেন, তো আপনি একটু জানাবেন এ বিষয়ে। জি রাকিব, আপনাকে ধন্যবাদ। দেখুন, কিছুক্ষণ আগে এখানে চিফ প্রসিকিউটর ব্রিফিং করেছেন এবং অনেকগুলো বিষয় চলে এসেছে, এর মধ্যে আপনি খানিকটা তুলে ধরেছেন। দেখুন, আজকের এই যে ট্রাইব্যুনালে মূলত মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে একত্রে আনা হয়েছে। এটি ছিল চতুর্থবারের মতো। অর্থাৎ আপনি যেমনটা বলছিলেন যে সাবেক 10-12 জন মন্ত্রী রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, এর মধ্যে কিন্তু বিশেষ করে গুমের ঘটনায় সবচেয়ে আলোচিত যেই নামটি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান রয়েছেন, সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনিও রয়েছেন। তো আজকে এই 3টি মামলার মূলত মোটা দাগে শুনানি হচ্ছিল, কারণ এই মামলাগুলোর আজকে প্রতিবেদন অর্থাৎ তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা ছিল, কিন্তু আজকে কোনোটারই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি, সবগুলোরই সময় বাড়ানো হয়েছে। যেমন মন্ত্রীদের যে মামলাটি ছিল সেখানে আরও 3 মাস সময় বাড়িয়ে 20 জুলাই নিয়ে যাওয়া হয়েছে, এবং অন্য আরেকটি মামলা শেখ হাসিনার যে মামলা অর্থাৎ মূল যে বিশেষ মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলাটির কিন্তু আরও 2 মাস সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ 20 জুন করা হয়েছে। এখন এখানে আমরা চিফ প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনার মামলার তো তদন্ত প্রতিবেদন প্রায় শেষের দিকে, যে কোনো সময় তিনি এর আগেও জানিয়েছেন যে কোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, তাহলে আরও 2 মাস কেন সময় বাড়ানো হলো? আজকে তিনি তার উত্তরে বলেছেন যে পুরো প্রক্রিয়া প্রায় শেষের দিকে, তিনি কোর্ট একটি সময় দিয়েছেন, কিন্তু তারা চেষ্টা করছেন এই সপ্তাহে বা আগামী সপ্তাহের ভিতরে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আজকে একটি বিষয় নজরে এসেছে এবং আদালতে এই বিষয়টি নিয়ে বেশ হট্টগোল হয়েছে, বলতে পারেন যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি। সেটি হচ্ছে যে এই ট্রাইব্যুনালে এর আগেই আদালত বলে দিয়েছিলেন যে আসামিদের যাতে করে হাতকড়া পরানো না হয়। আজকে আসামিদের প্রায় 18-19 জন আসামির শুধুমাত্র ফারুক খান ছাড়া বাকি সবাইকে হাতকড়া পরিয়ে মূল যে প্রিজন ভ্যান সেখান থেকে এই ট্রাইব্যুনাল ভবনে উঠানো হয়েছে, এবং সেখান থেকে আরও 2-3 জনকে, বাকিদের খুলে দিয়ে আরও 2-3 জনকে তাদেরকে হাতকড়া পরিয়ে কোর্ট অর্থাৎ এজলাস কক্ষ পর্যন্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আদালতে আসামি পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সেখানে কথা বলেছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আইনমন্ত্রী কথা বলেছেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তিনি বেশ উত্তেজনার সাথে সেখানে কথা বলেছেন, হাসানুল হক ইনু তিনি বেশ উঁচু গলায় কোর্টের ভেতরে কথা বলেছেন। তো সব মিলিয়ে এই হাতকড়া পরানো না পরানো নিয়ে এক ধরনের হট্টগোল হয়েছে। এই নিয়ে চিফ প্রসিকিউটর পরে ব্যাখ্যা দিয়েছে এবং আদালতে বেশ কিছুক্ষণ এটা নিয়ে শুনানি হয়েছে। আদালত বলে দিয়েছেন যে জেল কোড অনুযায়ী যদি এই আইনশৃঙ্খলা বাহিনী তাদের আচরণে কোনো কারণে তাদেরকে হুমকি স্বরূপ মনে করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আদালতের সুস্পষ্ট এই ট্রাইব্যুনালের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে আন্তর্জাতিক ম্যানার অনুযায়ী তারা এখানে আসামিদেরকে হাতকড়া পরাবেন না যতক্ষণ না আসামিরা হুমকি মনে করেন। চিফ প্রসিকিউটর আজকে সেটির ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে কয়েকজন আসামি তারা এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে প্রচণ্ডভাবে মিসবিহেভ করেছেন। তিনি একেবারে একটি শব্দ ব্যবহার করেছেন, ডিসগ্রেসফুল। তিনি বলেছেন যে এখানে অনেক আসামি 2-1 রয়েছে যারা সরাসরি হেলমেট ছুঁড়ে মেরেছেন, হাত ছুঁড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন, তাদেরকে
তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তো এই ধরনের আসামিদের পক্ষ থেকে যখন এরকম হুমকি আসে তখন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সেটি আইন অনুযায়ী নিয়েছে। যাই হোক, পরবর্তীতে আদালতে এই বিষয়গুলো আসার পরে আদালত আবারও নির্দেশ দিয়েছেন, পুলিশকে বলেছেন এ নিয়ে বাড়াবাড়ি না করতে এবং আসামিদেরকে বলেছেন তারা যেন নিয়মকানুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তারা ব্যবহার করে। আরেকটি বিষয় এখানে এসছে, সেটি হচ্ছে যে আসামি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আজকে তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন সেই কাগজপত্রগুলো তারা পাননি, কিন্তু চিফ প্রসিকিউটর সবই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে তাদের আইনজীবীর কাছে এই মুহূর্তে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 1973 অ্যাক্ট অনুযায়ী, রুল 9 অনুযায়ী তারা যে বিষয়গুলোতে এই মুহূর্তে অধিকার রাখেন, অর্থাৎ তারা যতটুকু এলিগেশনের যে কপি পাওয়ার কথা তারা ততটুকু পেয়েছেন, বাকিগুলো ফর্মাল চার্জ গঠনের পরেই তাদেরকে দেওয়া হবে। এই বিষয় নিয়ে সবই আলোচনা হয়েছে। এখন পরবর্তী ডেটে এই আসামিদেরকে আবার হাজির করা হবে এবং সবার নজরে একটি দিকে আদালতে আজকে এবং পরবর্তীতে চিফ প্রসিকিউটর যেমনটা বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় এই ট্রাইব্যুনালে মূল চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে, সেখানে কোন বিষয়গুলো উঠে আসে সেই বিষয়গুলো দিকে সবার নজর। তবে একটি বিষয় চিফ প্রসিকিউটর বলেছেন যে গুমের ঘটনায় শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ তারা পেয়েছেন। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার। এনসিবির সাথে ইসির বৈঠকের পর এখন ব্রিফ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিংয়ে। সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে না গিয়ে বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নতুন একটি ব্যবস্থায় যাত্রা করার জন্য আর এই দুঃসাহস গত 15 বছরের মতো না দেখাতে পারে। সেই বিষয়ে আমরা কথা বলেছি। ওনারা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা দ্বিতীয় যে দাবিটা উত্থাপন করেছিলাম, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছেন সশরীরে উপস্থিত হতে হবে, সে বিষয়ে কমিশন এই বিষয়টি বিবেচনাধীন রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আমরা দেখেছিলাম যে অনেক বড় বড় ঋণ খেলাপি থেকে শুরু করে গুন্ডা মাস্তান জনগণের ভোটের মাধ্যমে দিয়ে সংসদের মধ্যে একটি দুর্বৃত্ত ব্যবস্থা চালু করেছে। ফলত আমরা আর এই ব্যবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই গ্রামের মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না, যারা এই পচাগলা সমাজের সাথে রিলেটেড ছিল না, সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে, সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশে অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, সেখানে প্রিজাইডিং যারা অফিসার রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে একটি সার্বভৌম ক্ষমতার বড় একটা অধিকার দেওয়া হয়েছে। পরবর্তীতে ইলেকশন কমিশন এই বিষয়ে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে থাকে না যে কোথায় ইলেকশন কেমন হয়েছে। সেজন্য আমরা বলেছিলাম গ্যাজেট পূর্ববর্তী 48 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন থেকে একটি সার্টিফিকেশন দিতে হবে এই ইলেকশন বিশ্বাসযোগ্য হয়েছে কিনা, যাতে পরবর্তীতে একটি প্রাতিষ্ঠানিক আকারে ব্যক্তি আকারে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা যায়। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন গত 15 বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই, বরং বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে। এই জন্য আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই, দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার গ্যাজেটের পূর্ব সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। আমরা বলেছিলাম যারা মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে দাবিটি আমরা জানিয়েছিলাম। কারণ আমরা দেখেছিলাম গত 15 বছরে অনেক প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন সে বিষয়ে তারা অনেক ছল ছাত্রীর আশ্রয় নিয়ে থাকেন। সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম যাতে নির্বাচনের 3 মাস পূর্বেই যারা হলফনামা বিশ্বাসযোগ্য কিনা এই বিষয়গুলা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে করে দ্রুত এটি মামলার মাধ্যমে এবং
দ্রুত তাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো চেকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই বিষয়টা বিবেচনাধীন করার জন্য আমরা তাদের কাছে জানিয়েছি। তারা বিষয়টাই বলেছিলেন যে এই বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এটা ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে সেই নির্বাচনী ব্যবস্থায় আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের যে নীতিমালা রয়েছে সেই বিষয়ে পরিবর্তনের কথা আমরা জানিয়েছি। কমিশন এই বিষয়ে তারা সম্মত হয়েছেন যে আচরণবিধিতে তারা পরিবর্তন করবেন এবং নির্বাচনী যে ব্যয় রয়েছেন সেই বিধিমালাতেও তারা পরিবর্তন করবেন। এই বিধিমালার ক্ষেত্রে তারা দ্রুত উদ্যোগ নেবেন এবং আমরা তাদেরকে এটা আশ্বস্ত করেছি যে নতুন বাংলাদেশে পুরাতন যে সিস্টেমের যে আচরণবিধি রয়েছে, মানুষের উপর মার ধর এবং মানুষকে বিভিন্ন বাধাগ্রস্ত সৃষ্টির মাধ্যমে ভোট লুপাট এবং নির্বাচনের পূর্বেই বিভিন্ন টাকা অস্ত্রের জনজানানি পাওয়ার মাসলের শক্তি যে প্রদর্শন বাংলাদেশে চলে আসছে। ইসির সাথে এনসিপির বৈঠকের পর এনসিপির পক্ষ থেকে ব্রিফ করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সরাসরি ছিলাম তার ব্রিফিংয়ে। পরবর্তী খবরে যাচ্ছি। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় 5 বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ 8 জনের নামে মামলা করেছে নিহত স্বজনরা। দুপুরে রাজধানীর বনানী থানায় এ মামলা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এদিকে জাহিদুল নিজেদের সংগঠনের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। শনিবার বিকেল 4:30টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর। যখন ভাই বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্টিডির সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। ভিতর থেকে আর বেরোতে পারি না, গেট লক করা, তখন বাইরে এলোপাথারি অনেক মানুষে 40-50 জন মিলে আঘাত করছে। এক পর্যায়ে 2 পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হবার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2023 ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা ঘটাইছে, যদি ছেড়ে দেন তাহলে হয়তো আপনাদেরও একদিন আপনাদের বাইক নেওয়া হয়তো বা আপনাদের ভাই ছোট ভাই তাদেরও কিন্তু এইভাবে প্রাণ হারাইতে হবে। শিক্ষকদের সহায়তায় আমরা 2টা গ্রুপকে অলরেডি প্রক্টর অফিসে ডেকে তাদেরকে মীমাংসা করে দেওয়া হয়েছিল। বাট পরবর্তীতে যে ইনসিডেন্টটা হঠাৎ করে হয়ে গেছে 4-5 মিনিট পরে, তাই এটার জন্য বিশ্ববিদ্যালয় আসলে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ভিডিও ফুটেজ সবকিছু বিবেচনা করে আমরা একটা হত্যা মামলা যেন আমরা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু জায়গায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন সংগঠনটির সাধারণ সম্পাদক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি। নিহত পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ মানিক নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মধ্যরাতে উপজেলার বাগওয়ান ইউনিয়নের ভান্ডারি কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মানিক উপজেলার বাগওয়ান ইউনিয়নের ভান্ডারি কলোনি এলাকার বাসিন্দা। রাতে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, মানিক বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফিরে আসেন তিনি। দিনাজপুরে ভবেশ রায়কে হত্যা করা হয়নি, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ। তবে স্বজনেরা একে রহস্যজনক মৃত্যু বলায় ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার ভবেশের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ সুপার মারুফাত হোসাইন বলছেন, বৃহস্পতিবার চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ভবেশ। পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভবেশের সঙ্গীরাই সে খবর তার পরিবারকে দেয় বলেও জানান পুলিশ সুপার। এর আগে একে পরিকল্পিত হত্যা দাবি করে এক্সে পোস্ট দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের এ দাবিকে নাকচ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে বলেও জানান। তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে
দোকানে বসে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, সেখানে সে অসুস্থ হয়েছে। তারপরে তারাই তাকে হাসপাতাল এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল কলেজ হাসপাতাল গেছে দিনাজপুর, ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে। যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে, এই জন্য আমরা সুরতাল করেছি, পোস্টমর্টেমের ব্যবস্থা করেছি। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। খ্রিস্ট ধর্মমতে এই দিনে যীশু খ্রিস্টের মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবারে বিপদগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্টানদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মিরপুরের ঢাকা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনার সঙ্গীত, বাইবেল পাঠ করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ, মিশন সহ সব গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন। দুদকের আবেদনে নসরুল হামিদের ৭০টি ব্যাংক হিসেবের ৩৭ কোটি ৯৬ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজধানীতে থাকা তার কয়েকটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, নসরুল হামিদ বিপুর অর্জিত সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব স্থাবর এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ জব্দের আবেদন করে দুদক। ছয় দফা দাবিতে সারা দেশে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত খুলনার খালিশপুরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে হয় সমাবেশ। বরিশালেও পলিটেকনিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন। সমাবেশে বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। এদিকে বগুড়া, লক্ষ্মীপুর ও জামালপুরে মহাসমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর তাদের মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আসে। 6 দফা দাবি, ইনশাল্লাহ আমাদের দাবি না আদায় পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। জেলা প্রশাসক দিছে বহুতবার, এখন তারপরে এটা বাস্তবায়নে কোনো আমরা ফল পাই নাই। তার জন্য তো আমাদের এই কঠোর কর্মসূচি, যতদিন যাবে কর্মসূচি তত কঠোর ঘোষণা হবে। যদি আমাদেরকে আজকের পরেও যদি আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে নামবো ইনশাল্লাহ। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, মহাসমাবেশ ঘিরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আগারগাঁওয়ে কি কার্যক্রম দেখছেন? না, দেখুন, আজকের যে কর্মসূচিটি ছিল এটি পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন। গত কয়েকদিন আগে আপনি জানেন যে সড়ক অবরোধের মতো কর্মসূচি তারা পালন করেছেন, মিছিল করেছেন সন্ধ্যার সময়, এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠকেও তারা বসেছিলেন। যদিও সেই বৈঠককে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলছেন যে তাদের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। তার কারণ সেই বৈঠকে যাদের থাকার কথা ছিল নীতি নির্ধারক, তারা থাকেননি, যে কারণে সেই বৈঠকের যে সিদ্ধান্ত সেটি তারা মানেননি। সেই সিদ্ধান্ত না মানার কারণে তারা তাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো তারা দিয়ে যাচ্ছেন। আজকে মূলত এখানে 12টার সময় তাদের যে মহাসমাবেশের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আগারগাঁয়ে শুরু হয়, আর সেটি প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এখানে সেই কর্মসূচিটি তারা করেন। এবং এখানে ঢাকা পলিটেকনিক সহ বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বিভিন্ন পলিটেকনিকের, তারাও এসে তাদের সাথে সমবেত হয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। এবং কর্মসূচি শেষ করবার আগে তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। সেই 48 ঘন্টাটি হচ্ছে আজকে দুপুর 12টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত। তারা বলছেন যে এই 48 ঘন্টার মধ্যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি আসলে তাদের মানা না হয়, সেক্ষেত্রে তারা বাংলা ব্লকেড, লং মার্চ,
বা সড়ক অবরোধের মতো যে কর্মসূচিগুলো আছে, লাগাতার কর্মসূচি, সেটি দিতে তারা বাধ্য হবেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা শ্রেণীকক্ষে পাঠদানে ফিরবেন না, এবং একই সাথে তারা তাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেও তারা অংশ নেবেন না। তবে প্রত্যেক দিন তারা তাদের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে যাবেন এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরবেন। এই দাবিগুলোর মধ্যে কয়েকটি বিষয় আপনাকে একটু বলে রাখি যে তাদের যে 4 বছরের ডিপ্লোমা যেটি আছে সেটি 4 বছর করার জন্য তারা দাবি তুলছেন, এবং তাদেরকে আলাদা একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের এই পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। এরকম 6টি দাবি তারা তুলে ধরছেন। আমরা শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত যদি আসলে তাদের দাবি দেওয়াগুলো মানা না হয়, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটি তারা পালন করে যাবেন। তবে আজকের যে কর্মসূচিটি আগারগাঁয়ে হয়েছে এই কর্মসূচিতে খুব একটা নাগরিক দুর্ভোগ হয়নি। তার কারণ হচ্ছে একটি সড়কের মাঝখানে মূলত তারা অবস্থান করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে অন্য যে সড়কের অন্য যে পাশটি ছিল সেই পাশটি দিয়ে যানবাহন চলাচল করেছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে আজকে মহাসমাবেশের কর্মসূচিটি শেষ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। আগামীকাল কোনো কর্মসূচি নেই। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, তাদের 48 ঘন্টার আলটিমেটাম। এরপরে আসলে তারা তাদের যে 48 ঘন্টার আলটিমেটাম যদি দাবি মানা না হয় এর মধ্যে, তাহলে আরো কঠোর কর্মসূচিতে যাবে তারা, এমনটাই জানা যাচ্ছে। সহকর্মী আদিলুর জানাচ্ছিলেন আগারগাঁও থেকে। খুলনার 0 পয়েন্টে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 7:30টার দিকে আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল বের করা হয়। সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের হাতে ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা যায়। এ সময় নানা স্লোগানও দেয়া হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই দলটির প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচি। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। স্থানীয়রা জানায় নড়িয়া বাঁধে 10 কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। এ নিয়ে কয়েকদিন ধরে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল SM ফয়সালের বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপক্ষ একই জায়গায় পাল্টাপাল্টি কর্মসূচি দিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়। চট্টগ্রামে নালায় ডুবে 4 বছরে প্রাণ হারিয়েছেন 10 জন, এর মধ্যে 5 জনই শিশু। অরক্ষিত খাল নালায় পড়ে মৃত্যুর ঘটনা বাড়লেও সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। তারা বলছেন সমন্বয় ছাড়াই রাস্তা ও ড্রেন খোঁড়াখুঁড়ি এবং সিটি কর্পোরেশনের তদারকির অভাবে ঘটছে প্রাণহানি। শুক্রবার চট্টগ্রামের চকবাজারে নালায় রিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে খালে পড়ে যায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। 14 ঘন্টা পর পাওয়া যায় তার মরদেহ। সেহেরিসই প্রথম নয়। বন্দরনগরীর উন্মুক্ত খাল ও নালায় পড়ে 2021 সাল থেকে এ পর্যন্ত প্রাণ গেছে 9 জনের। আর এখনও সন্ধান মেলেনি 4 বছর আগে নিখোঁজ হওয়া 50 ঊর্ধ্ব সালেহ আহমদের। গত 1 দশক ধরে নগরীতে জলাবদ্ধতা কমাতে সিডিআর প্রকল্প চলছে। নানা প্রকল্পের কাটাকাটি আর সিটি কর্পোরেশনের যথাযথ তদারকি না থাকায় কমছে না এমন দুর্ঘটনা। আর্মিরা যেভাবে দেওয়াল দিচ্ছে নালার পাশে, এরকম যদি চতুর্থ দিকে দিয়ে দেয় তাহলে দুর্ঘটনা আর ঘটবে না। ময়লা হয়ে যায়, এগুলো ময়লা পরিষ্কার করতে পারে না ঠিক মতন, গাড়ি ঢুকতে পারে না, ঢোকার জায়গা নাই, এজন্য এই দুর্ঘটনাগুলো ঘটে। সমন্বয়হীনতার কথা স্বীকার করেন সিটি মেয়রও। বলেন দুর্ঘটনার পর কিছুদিন নিরাপত্তা বেষ্টনী দেওয়া হলেও পরে তদারকি করে না কোনো সংস্থাই। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে করি। এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য রাষ্ট্রীয় সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাগরিক সমাজের অভিযোগ, সেবা সংস্থাগুলোর কোনো দায়বদ্ধতা না থাকায় কাটছে না দুর্ভোগ। মেগা প্রকল্পের কাজ বছরের পর বছর ঝুলে থাকায় বাড়ছে ভোগান্তি। চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে যে মেগা প্রজেক্টগুলো, সেইগুলো ঠিক সময়ে বাস্তবায়িত না হওয়ার কারণে এটাতে খরচ বেড়েছে, সময় বেড়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে এবং অবকাঠামোগত ব্যয়ও বেড়েছে। মেগা প্রজেক্টে বা প্রকল্পগুলোতে যারা দায়িত্বে আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। চট্টগ্রাম নগরীতে
খাল ও নালা রয়েছে 1137 কিলোমিটার। এর মধ্যে প্রায় 19 কিলোমিটারে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, আর উন্মুক্ত নালা রয়েছে 5527টি স্থানে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানাতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।